আজ অভনির রেজাল্ট দিবে, তাই আজ আর অফিসে যায়নি সে। সবাই টেনশনে থাকলেও সাহেরা বেগম টেনশন করছে না। ওনার একটাই কথা, আমি জানি আমার মেয়ে ভালো রেজাল্ট করবে, শুধু শুধু এতে টেনশন করার কি আছে। কিন্তু অভনির মাথায় এখন টেনশনের বোঝা হয়ে আছে, হয়তো রেজাল্টের দিন প্রতিটা মানুষেরই এমন অবস্থা হয়। পরীক্ষার দিন যত টেনশন হয় তার থেকে 1000 গুণ বেশি টেনশন এসে ভর করে রেজাল্টের দিন। অভনিরও একই অবস্থা, ওর মধ্যেও নানা রকম টেনশন ভর করছে। আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে বাবার স্বপ্ন পূরণ করব কিভাবে? কিভাবে নিজেকে অনেক বড় করে তুলে যারা বিপদের সময় অবহেলা করেছে তাদের দেখিয়ে দিব? কিভাবে আমি সবাইকে বলবো মেয়েরা চাইলেই সব পারে, মেয়েরা মা, মেয়েরা স্বপ্ন, মেয়েরা বাস্তব, মেয়েরা শক্তি। নানা রকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে সময় পার হচ্ছে অভনির। তখন ওর ওই নানু এসে বলল, দিদিভাই চিন্তা করিস না, তুই তো সোনার টুকরা মেয়ে রে, দেখবি আল্লাহ তোর রেজাল্ট অনেক ভালো করে দিবে। দোয়া করো নানু, জড়িয়ে ধরে। নীল আর নির্ঝয় একসাথে বসে গল্প করছে নীলের রুমে। নীল ও আজ অফিসে যায়নি। নীল জানে আজ অভনির রেজাল্ট দিবে, তাই ওরও একটু টেনশন হচ্ছে, কারণ বর্তমানে জিপিএ যে অনেক বড়, যার কারণে জিপিএ 5 না পেয়ে কত কত তরুণ তরুণী আত্মহত্যা করে। কিছুক্ষণ পর নীলের মামুনি মিসেস নীলিমা আসলেন নীলের রুমে আর এসে হন্তদন্ত হয়ে বলতে লাগলেন, নীল নীল জানিস অভনি A+ পেয়েছে। এখনই মেয়েটা ফোন করে জানালো আমায়। ঈশ্বর, আমার তো মনে হচ্ছে আমার নিশু। নীলের মুখে হাসি ফুটে উঠলেও নিশুর কথা বলাতেই মুখটা চুপসে গেল নীলের, তাই মিসেস নীলিমা কথা ঘুরিয়ে বললেন, শুন না নীল, আজকে আমরা সবাই অভনিদের বাসায় যাব। এখনো তো ওর মায়ের সাথে পরিচয় হলো না। যাবি তুই? নীল কিছু বলার আগেই নির্ঝয় বলে উঠল, আন্টি কোনো অভনি? আপনাদের অফিসে যে কাজ করে ও? হাম, ও শুধু অফিসে কাজই করে না, ও আমার মেয়ের মতো। ও আন্টি আন্টি আন্টি, নীল তো যাবেই, সাথে আমিও যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নিন। ওই তুই এমন ছেঁড়া হইলি কবে থেকে? মামুনি বাবা গেলে যাক তাই বলে আমরা কেন? নীল, ও তুই চুপ কর তো, আমরাও যাব বুঝেছিস। আন্টি আপনি যান, আঙ্কেলকে বলুন। মিসেস নীলিমা চলে যেতেই নির্ঝয় বলে উঠল, ঈশ্বর, কবে থেকে দেখি না অ্যাটিটিউড গার্লটাকে। আজকে বাসাটা চিনে নিলে পড়ে যেতে পারব। নির্ঝয়। নীলের ইচ্ছে করছে নির্ঝয়ের মাথাটা ফাটিয়ে দিতে, তবুও বন্ধু বলে কথা, তাই নিজের রাগটাকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, কিছু বললি? না না, কিছু বলিনি, চল চল তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে ভাই। নির্ঝয়। নীল মনে মনে ভাবছে, তোকে আজ আমি নেওয়াচ্ছি তোর অ্যাটিটিউড গার্ল এর কাছে। আজকে চিনে পড়ে আবার যাইতি? না না, আমি তো তা হতে দিব না। নীল ভাবতে ভাবতে রেডি হতে লাগল। রেজাল্ট ভালো হবার কারণে অভনিদের পরিবারের সবাই আজ খুশি। অভনি আর অভনির মা মিলে ওদের দালানের সবাইকেই মিষ্টি দিল। বাড়িওয়ালার বাসায় অভনি আর অভনির মা মিলে মিষ্টি নিয়ে গেল। অভনিকে না চিনলেও অভনির মায়ের সাথে সবারই কম বেশি পরিচয় আছে। অভনি যাওয়ার ও দরজা খুলে দিল বাড়িওয়ালার বউ মিসেস সাবিনা। আরে আরে আপা, আসেন, ভিতরে আসেন, এটা কি আপনার বড় মেয়েটা নাকি? ভিতর পাশেন, বসেন। সাবিনা। অভনি আর মিসেস সাহেরা বেগম ভিতরে গিয়ে সোফায় বসল। সাহেরা বেগম বললেন, হে আপা, এটা আমার বড় মেয়ে। ওর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ A+ পেয়েছে আপনাদের দোয়ায়। তাই মিষ্টি নিয়ে আসলাম।
মাশাআল্লাহ, এ তো খুশির কথা। এত অল্প বয়সে মেয়েটাকে কত কিছু সহ্য করতে হয়েছে। সাবিনা। মিসেস সাবিনা আর সাহেরা বেগম গল্প করতে লাগলেন। অনেকক্ষণ হয়ে যাবার পরেও ওদের গল্প শেষ হচ্ছে না দেখে অভনীর এবার খুব বিরক্ত লাগছে, তাই ওর মাকে বলল, মা বাসায় চলো, আমি ওয়াশরুমে যাব। আরে মায়েরও তো আসলা আর ওয়াশরুমের জন্য বাসায় যেতে হবে কেন? ওই যে সামনে গিয়ে বাদিকের দেখো ওয়াশরুম আছে, তুমি যাও মা, আমরা গল্প করি। সাবিনা। অভনী মনে মনে নিজেকে একগাদা বকাবকি করতে করতে উঠে গেল। বলেছে ওয়াশরুমে যাবে, এখন না গেলেও তো সমস্যা, নিজের মায়ের প্রতি এখন রাগ হচ্ছে তার। হয়তো এটাই মহিলাদের সবথেকে বড় সমস্যা, কথা শুরু হলে আর শেষ হতে চায় না। অযথা ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল সে। হুট করে কারো হেঁচকা টানে ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল অভনী। যখন চোখ খুলল দেখল সাফিন ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। অভনীর রাগ উঠে গেল। ঝালমরিচ, তুমি শেষমেশ আমাদের বাসায় চলে আসলে চুরি করতে? বলি, আমায় চুরি করে মন ভরেনি? ওই আপনি কি পেয়েছেন কি? হ্যাঁ, যখন তখন এমন করেন কেন? আমি কিন্তু এখন চিল্লাবো বলে দিলাম। আহ ঝালমরিচ, কুল এত হাইপার হচ্ছ কেন? দেখো ভালো করে, এটা আমার রুম। আমি তোমার রুমে যাইনি, তুমিই আমার রুমে এসেছো, সো চিৎকার করলে কার ক্ষতি হবে বলো তো, আমার নাকি তোমার? হুম। আপনি আমার পিছনে এভাবে লেগে আছেন কেন বলুন তো? কি ক্ষতি করেছি আমি আপনার? সব থেকে বড় ক্ষতিটাই যে তুমি করেছ ঝালমরিচ, যে কারণে প্রতিনিয়ত আমার বুকের বা পাশটা ব্যথা করে। ফালতু কথা বাদ দিয়ে আমাকে যেতে দিন বলতেছি। যেতে তো দিবই, একেবারে তো আর রাখব না। তার আগে এত ভালো রেজাল্ট করেছ, কিছু তো পাওনা আছো তাই না? এটা বলেই সাফিন নিজের পকেট থেকে একটা পায়েল বের করে অভনীর হাতে দিয়ে বলল, আগেই বলেছি আমার এত মায়া নেই, শুধু মায় আমাদের বাসায় থাকো বলে একটা কর্তব্য পালন করলাম। তবে হ্যাঁ, ভুলেও যেন এটা নিজের পা থেকে না খুলো, যদি খুলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ডেড। এটা বলেই হাঁটু গেড়ে বসে অভনীর পায়ে পায়েলটা পরিয়ে দিয়ে হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে বলল, নাও গেট লস্ট। সাথে সাথেই রুমের দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় অভনী শুধু ডেব ডেব করে তাকিয়ে আছে। মাকে না নিয়েই নিজেদের বাসায় চলে গেল অভনী। সাহেরা বেগম বেশ কয়েকবার ডাকলেও সাড়া দিল না অভনী। নিজের রুমে গিয়ে সাথে সাথেই পায়েলটা খুলে নিচে ফেলে দিল অভনী। আর রাগে ফুঁসতে ফুঁসতে নিজে নিজেই বকবক করতে লাগল, কি পেয়েছে টাকি? হ্যাঁ, নিজেকে নিজে কও মনে করেন উনি? হুর যখন দেখা হবে একটা না একটা গণ্ডগোল বাঁধিয়েই ছাড়বে উনি। দরকার নাই আমার এমন দয়া দেখানোর পায়েল। হুহ, গন্ডারের হাতি, ঘোড়া, হরিণ, বানরের খাঁচা, নাইজেরিয়ান এনাকন্ডা কোথাকার। আরিহা এসে পায়েলটা হাতে নিয়ে বলল, কিরে আপু, কাকে এভাবে বকছিস? তাছাড়া এই পায়েলটাই বা কার এখানে পড়ে আছে? আমার সামনে থেকে যা এখন, আরও না হলে জানিসই তো আমার রাগ সম্পর্কে। আরিহা আর কিছু না বলে পায়েলটা শোকেসে রেখে চলে গেল। মামুনি, তুমি আর বাবা ওই গাড়ি দিয়ে যাও, আমি আর নির্ঝয় এটা দিয়ে যাব। ঠিক আছে, আমাদের পিছু পিছু চলে আসো। নিহাল। ওকে বাবা। নীল। নীল আর নির্ঝয় গিয়ে গাড়িতে উঠল। তখন নির্ঝয় বলল, তুই তো চিনিস না, আমিও চিনি মা, তাই একেবারে আঙ্কেলদের গাড়ির সাথে সাথে যাবি। হু, তোর বলতে হবে না। নীল। নিহাল আহমেদদের গাড়ি আর নীলদের গাড়ি একসাথে গেলেও একটু পর নীল গাড়ি থামিয়ে নির্ঝয়কে বলল, তুই বস, আমি আসছি এখনই।
আরে আঙ্কেলদের গাড়ি চলে যাবে তো, কিরে কই যাস? নির্ঝয়ের পুরো কথা শেষ হবার আগেই নীল উদাও হয়ে গেল। প্রায় 5 মিনিট পরেও যখন নীল আসলো না তখন নির্ঝয় গাড়ি থেকে নামল। আর সাথে সাথেই নীল চলে আসলো। কিরে কোথায় গিয়েছিলি? এখন তো আঙ্কেলদের গাড়িটাই চলে গেল। নির্ঝয়: আরে কোনো ব্যাপার না, একটু জোরে ড্রাইভ করলেই হবে। চল চল তাড়াতাড়ি চল। নির্ঝয়: নীল আর নির্ঝিও আরেকটু সামনে গিয়ে দেখল সামনে দিয়ে 3 দিকে রাস্তা গিয়েছে, কিন্তু একদিক দিয়ে নিহাল আহমেদদের গাড়ি দেখা যাচ্ছে না। নীল মনে মনে ভাবছে, হিহিহি, আমি তো জানতাম সামনে 3 রাস্তা, এখন কোনো দিক দিয়ে তুমি তোমার অ্যাটিটিউড গার্লের কাছে। ডেবিল হাসি দিয়ে: কিরে এত দেখি 3টা রাস্তা, এখন কোনো দিক দিয়ে যাবি? আগেই বলেছিলাম একদম পিছন পিছন যাবি। হালকা রেগে নির্ঝয়: দাঁড়া বাবা রে, কল দেই। নীল নিহাল আহমেদকে কল না দিয়েই মোবাইল কানে ধরে কথা বলতে লাগল। কিরে কি বলল আঙ্কেল? নির্ঝয়: বলছে বা পাশের রাস্তায় যেতে। নীল আবারও গাড়ি ড্রাইভ করতে লাগল। কিন্তু কিছুক্ষণ পর আবারও এমন 2 রাস্তা দেখে কল দেয়ার নাটক করল। অনেকক্ষণ যাবৎ ড্রাইভিং করিয়ে ঘুরছে নীল। তখন নির্ঝয় বলে উঠল, কিরে এটা তো ওইদিকে না, এটা তো তোদের বাড়ির রাস্তা মনে হচ্ছে। আমারও তো এখন তাই মনে হচ্ছে। নীল নিজেদের বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে বলল, নির্ঝয় এটা আমাদের বাড়ি না? একদম আমাদের বাড়ির মতো দেখতে লাগছে। কি করলি তুই, এটা শেষমেশ বাড়িতেই চলে আসলি? এটা তোদের বাড়ির মতো দেখতে না, তোদের বাড়িই। পুরো শহর ভেজে খাস আর এখন একটা জায়গা চিনলি না? আমার আজও অ্যাটিটিউড গার্লকে দেখা হলো না। নীল একটা ডেবিল হাসি দিয়ে বলল, দোস্ত আমি কি করব বল, ড্রাইভিং তো আর কম করিনি। তবুও না পেলে কি করব তুই বল। আচ্ছা শুন, আমি অভনীকে বলবো আমাদের যেন কাল ট্রিট দিয়ে দেয়। ওকে। হাম। নির্ঝয় হনহন করে বাড়ির ভিতরে চলে গেল আর নীল মনে মনে ভাবতে লাগল, তোকে আজ নিয়ে গেল, তুই নিশ্চিত আবারও চলে যেতি। সরি দোস্ত, আমার হিংসে হচ্ছিল কেন যেন। কি গো, নীলরা এখনো আসছে না কেন? নীল বলল নীলের নাকি শরীর খারাপ করেছে, তাই বাসায় চলে গেছে ওরা। নিহাল: সে কি, আমরা বাসায় থাকতে তো দেখলাম ভালো, হঠাৎ করে কি হয়ে গেল? নীলিমা: নীলের শরীর খারাপ হয়েছে শুনে বুকটা মোচড় দিয়ে উঠল অভনীর। মানুষটার শরীর খারাপ হয়েছে শুনে ওর এত কষ্ট হচ্ছে কেন? ওদের জন্য শরবত নিয়ে এসেই নীলের অসুস্থতার কথা শুনল সে। না জানিয়ে আসছে, ওরা তেমন কোনো আয়োজনই করা হয়নি, তবুও সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছে তারা। অভনী এখন কাজ রেখে বাজারে যেতে পারবে না বলে শাফিনকে বলে বাজারে পাঠিয়েছে সাহেরা বেগম। শাফিন বাজার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসলো। শাফিনকে সাহেরা বেগম বললেন, খুব কষ্ট দিলাম বাবা, রাতে এসো কেমন? জি আপনি বলেছেন, আমি কি না আসতে পারি? সবাই মিলে তাড়াহুড়ো করে রান্না করে খেতে দিল ওদের। নিহাল আহমেদ নীলিমা চৌধুরী না খেতে চাইলেও প্রথমবার আসছে বলে কথা অভনী আর অভনীর মা মিলে জোর করেই খাওয়ালেন। খেয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেল ওরা। অভনীর মধ্যে কেমন অস্থিরতা ভর করেছে যখন থেকে শুনেছে নীলের শরীর খারাপ, তখন থেকেই। কিন্তু এখন কিছুই করার নেই ওর। নীলের ফোন নাম্বারও নেই ওর কাছে। রাতে শাফিন অভনীদের বাসায় আসলে সাহেরা বেগম খেতে দেন ওকে। খাবার খেতে খেতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে শাফিন। তাই সাহেরা বেগম বললেন, কিছু খুঁজছ বাবা? না না আন্টি। তখনই আরিহা অভনীর হাত ধরে টেনে নিয়ে আসলো। আরিহা বলল,
মা আপু বলছে খাবে না, ওর নাকি ভালো লাগছে না, তাই আমি টেনে নিয়ে আসলাম। আরু চুপ করত, সবসময় শুধু পাকামো। আমার এখন খেতে ইচ্ছে করছে না, পরে খাবো, তোরা খা। অভনি নিজের রুমে চলে যেতে লাগল, তখনই শাফিনের নজর গেল অভনির পায়ে। অভনির পা খালি। অভনির পায়ে শাফিনের দেয়া পায়েলটা না দেখতে পেয়ে শাফিন রেগে গেল। তারপর আর না খেয়েই উঠে গেল সে। কি হলো, উঠে গেলে কেন? সাহেরা আন্টি, আমার পেট ভরে গেছে, আসি। এটা বলেই হনহনিয়ে চলে গেল শাফিন। জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে একমনে তাকিয়ে আছে অভনি। সেদিনের নদীর পাড়ের কথাগুলো বড্ড মনে পড়ছে তার। মোবাইল বেজে উঠার শব্দে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসল সে। আননোন নাম্বার দেখে ধরল না সে। 2-3 বার রিং হবার পর বাধ্য হয়েই কলটা ধরল সে। আসসালামু আলাইকুম। কে বলছেন? এক্ষুনি তুমি ছাদে আসবে, যদি না আসো তাহলে আমি কতটা খারাপ হতে পারি তা বুঝিয়ে দিব তোমায়। শাফিন। ফিফিন। অভনি কিছু বলার আগেই ফোন রেখে দিল শাফিন, আর অভনির রাগে শরীর কাঁপছে। আবারও ফোন বেজে উঠছে অভনির, কিন্তু ফোন তুলছে না সে। এবারও বেশ কয়েকবার বাজার পর ফোন তুলে ওই পাশ থেকে কিছু বলার আগেই অভনি বলতে শুরু করল। কি পেয়েছেন টাকি আপনি? হ্যাঁ, আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে। শুনুন, এইসব ভিলেন গিরি অন্য কোথাও গিয়ে করুন, আমার সাথে দেখাতে আসবেন না একদম। আমাকে ডিস্টার্ব করবেন না বলে দিলাম। হোয়াট দ্য হেল, কাকে কি বলছো তুমি? অভনি এবার একটু দমে গেল। মানুষটার ভয়েসটা যে বড্ড চেনা ওর। নীল রাগী সুরে কথা বললেও সেই সুরে অদ্ভুত এক মায়া খুঁজে পায় অভনি। অভনি কাঁপা কাঁপা সুরে বলল, হিরো সাহেব? কাকে কি বলছিলে আগে সেটা বলো। কে ডিস্টার্ব করেছে? তেমন কেউ না, অচেনা নাম্বার থেকে কেউ একজন বারবার কল দিচ্ছিল তাই। আপনার শরীর কেমন এখন? আমার শরীর এখন আর আগে কি? আমি তো একই আছি। তাহলে অসুস্থতার জন্য নাকি আমাদের বাসায় আসতে পারেননি? নীল এবার চুপ হয়ে গেল। আসলেই তো ওর মামুনি বাবাকে বলেছে অসুস্থ হয়ে গিয়েছিল তাই যেতে পারেনি। তেমন কিছু না, মাথা ব্যথা ছিল, সেরে গেছে। BTW, কংগ্রাচুলেশন। আমার ট্রিটটা কখন দিবে? আপনি যখন বলেন। ওকে, কালকে সকালে অফিস চলে এসো, পরে দেখা যাবে। নীলের সাথে কথা বলে শাফিনের কথা ভুলেই গেল অভনি। নীলের সাথে কথা বলা শেষ করে নিচে মায়ের সাথে শুয়ে পড়ল সে। পার্কের ছোট্ট একটা বেঞ্চিতে বসে আছে নীল আর অভনি। ট্রিট দিতে বলার নাম করে এখানে আসলো কেন সেটা বুঝতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অভনি নীলের দিকে। অদ্ভুত বিষয়, পার্কে ঢুকতে টাকা নেয়নি ওরা নীলের থেকে। মনে হয় ওরাও সবাই আগে থেকেই চিনে নীলকে। অভনির তাকানোর দিকে তোয়াক্কা না করে নীল উঠে গেল সামনে থাকা ঝালমুড়ি আর বাদামে নিয়ে দাঁড়িয়ে থাকা লোকগুলোর কাছে। অভনি এখনো ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের দিকে। লোকগুলোর কাছে গিয়ে অভনিকে ডাকল নীল। অভনিও উঠে ধীর পায়ে এগিয়ে গেল ওদের কাছে। নীল দুজনের জন্য 5 টাকার করে 10 টাকার বাদাম আর 5 টাকার করে ঝালমুড়ি নিল। অভনিকে বলল, নিন, টাকা দিন ওদের। অভনি আরেকটু ভ্রু কুঁচকে তাকালো নীলের দিকে। আরে, আজকে তো আপনার ট্রিট দেবার দিন, তাহলে তো আপনিই দিবেন, তাই না? নীল। অভনি হ্যান্ডব্যাগ থেকে 20 টাকার একটা নোট বের করে দিয়ে দিল ওদের। ওর জন্য নেয়া বাদাম আর ঝালমুড়ি নীলের থেকে নিজের হাতে নিয়ে আবারও তাকিয়ে আছে নেভি ব্লু কালারের শার্ট পরা তার সামনে দাঁড়িয়ে থাকা অদ্ভুত সুন্দর পুরুষটির দিকে। আচ্ছা, শুধু কি আমার চোখেই মানুষটা অদ্ভুত সুন্দর, নাকি সব মেয়েদের কাছে?
আমার দারিদ্রতার কথা ভেবেই কি মানুষটা এত বড়লোক হয়েও শুধু বাদাম আর 5 টাকার ঝালমুড়িতেই এত খুশি? দুজনই খেতে খেতে হাঁটতে লাগল। চারপাশে অনেক প্রেমিক প্রেমিকাকে হাত ধরে কেউ বা আবার বসে গল্প করতে দেখা যাচ্ছে, আবার কয়েকজন ছোট ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে দামি দামি ড্রেস পরে তার খাবার নষ্ট করছে, আবার কিছু কিছু বাচ্চাকে দেখা যাচ্ছে ছেঁড়া জামাকাপড় পরে কাঁধে একটা ঝুলি নিয়ে ফেলে দেয়া খাবারটুকু কুড়িয়ে খাচ্ছে। আবার কয়েকজন ময়লা টুকাতে ব্যস্ত, মনে হচ্ছে এদেরকে পার্কটা পরিষ্কার করার উদ্দেশ্যই মূলত ভিতরে ঢুকতে দিয়েছে। নীল সবগুলো বাচ্চাকে কাছে ডাকল। নীলের ডাক শুনে সবগুলো ছেলে মেয়েই দৌড়ে ওর কাছে আসল। ক্ষুধা লেগেছে? নীলের বলার সাথে সাথেই সবগুলো বাচ্চা বলতে লাগল, হুম হুম। নীল বাচ্চাগুলোকে নিয়ে পার্কের একপাশে থাকা ফাস্টফুডের দোকানে নিয়ে গেল ওদের। বাচ্চাগুলোর জন্য খাবার অর্ডার দিয়ে অভনীকে জিজ্ঞাসা করল, আপনার ক্ষুধা লাগেনি মিস? উহু, আমি আজ এই বাচ্চাগুলোর পেট ভরে খাবার খাওয়া দেখতে চাই। শহরে আসার পর এমন অনেক বাচ্চাদের আমি রাস্তায় দেখেছি, ওদের জন্য কিছু করতে ইচ্ছে হলেও করার সাধ্যে হয়ে ওঠেনি। অভনীর কথায় নীল হালকা মুচকি হাসল। হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমা হতে লাগল। পার্কে আসার পরেও তীব্র রোদ ছিল, এখন হঠাৎ করেই আবার আকাশ ডাকছে, এটাই হয়তো বর্ষাকালের নিয়ম। সাথে সাথেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। পার্কের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো দৌড়িয়ে বৃষ্টি থেকে আশ্রয়ের জায়গা খুঁজছে, কিন্তু অভনী দৌড়ে বাহিরে বের হয়ে গেল। হাত দুটো ছড়িয়ে আরেকটু সামনে চলে গেল সে। আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগল আর ঘুরতে লাগল অভনী। অভনীর দেখাদেখি বাচ্চাগুলো ও সব দৌড়ে অভনীর কাছে গিয়ে অভনীকে ধরে ঘুরে লাগল আর খিলখিল করে হাসতে লাগল। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না এখন ওদের ছাড়া। খুব করে টানছে আজ নীলকপ এই বৃষ্টি আর খিলখিল করা মায়াভরা হাসি। তাই নীলও চলে গেল ওদের কাছে। ভেজা গোলাপি রঙের শাড়িতে অভনীকে খুব আবেদনময়ী লাগছে আজ। উচ্ছ্বসিত এক কিশোরীর সাথে পরিপূর্ণ নারী রূপে ফুটে উঠেছে আজ অভনী। চোখের কাজলগুলো বৃষ্টিতে ভিজে বৃষ্টিরাঙা হয়ে উঠেছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। অভনীর ল্যাপটানো কাজলে ঢাকা স্নিগ্ধতাময় চোখ দুটোতেই তো নীল হারাতে পারে হাজারো যোগ। অভনী আর বাচ্চাগুলো মিলে হাতের মধ্যে বৃষ্টির পানি জমিয়ে সেই পানি একবার নিজেদের মুখে তো একবার অন্যদের মুখে ছুঁড়ে দিতে লাগল আর খিলখিল করে হাসতে লাগল, যেন এই বৃষ্টিতেই কত প্রশান্তি, এই বৃষ্টিতেই কত সুখ। নীল আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে অনুভব করতে লাগল সেই মুগ্ধ করা। অভনীর লম্বা চুলগুলো হাঁটুর নিচে ঝুলে চলছে ক্রমাগত। পুরো শাড়ি ভিজে লেপ্টে আছে। ভেজা আঁচলের ফাঁকে বেরিয়ে এসেছে পেটের কিছু অংশ। নীলের চোখটা কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল সেদিকে। ঘোর কাটতেই সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল নীল। চোখ অনবরত ঘুরিয়ে আশেপাশে দৃষ্টি দিচ্ছে সে। নীলের এখন রাগ হচ্ছে অভনীর উপর, মেয়েটার কি বৃষ্টি পেলে আর কোনো দিকেই খেয়াল থাকে না? বেশ কিছুক্ষণ বাচ্চাগুলোর সাথে খেলার পর নীলের কাছে আসলো অভনী। এসে বলল, হিরো সাহেব চলুন এবার বাসায় যাই। নীল বাচ্চাগুলোর কাছে গেল। পাখিরা তোমরা থাকো কোথায়? এই তো সামনের এক বস্তিতে। তোমরা একসাথে থাকো নাকি বাবা মায়ের সাথে? কয়েকটা বাচ্চা বলল ওরা বাবা মায়ের সাথেই থাকে, কিন্তু অভাবের সংসার তাই বোতল টুকাতে আসে। আবার কয়েকজন বলল তাদের বাবা মা কেউই নেই। নীল যাদের বাবা মা নেই তাদের কে বলল, তোমরা যাবে আমার সাথে? ওইখানে তোমাদের মতো আরও অনেক বাচ্চা আছে। বাচ্চাগুলো লাফিয়ে উঠল নীলের সাথে যাবে বলে। নীল বাচ্চাগুলোকে সাথে নিয়ে অভনীর দিকে না তাকিয়েই সামনের দিকে হাঁটা শুরু করল।
অবনীও পিছু পিছু আসতে লাগল। নীল বাচ্চাগুলোকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে হাসু কাকাকে কল দিল ওদেরকে নীলদের এতিমখানায় নিয়ে যাওয়ার জন্য। বাচ্চারা তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, একটু পর একজন বয়স্ক লোক আসবে, ওনার সাথে যাবে, উনি তোমাদের নিয়ে যাবে, ঠিক আছে? আমি ওনাকে আবার কল দিয়ে জেনে নিব। আর এই যে তোমরা ভালো থেকো, আর এই টাকাগুলো নিয়ে তোমাদের বাবা মার হাতে দিবে কেমন? কিছু টাকা দিয়ে। নীল এবার ও অভনীর দিকে না তাকিয়ে গাড়িতে উঠে পড়ল আর হর্ন বাজাতে লাগল। অভনী ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাচ্চাগুলোকে বায় বলে হাঁটা ধরল গাড়ির উদ্দেশ্য। গাড়ি ড্রাইভ করছে নীল, আর তার পাশেই অভনী বসে বাইরের দিকে তাকিয়ে নিজের ভেজা চুলগুলোকে হাতে নিয়ে হালকা করে ঝাড়তে লাগল সে, যার ফোঁটা বারবার নীলের চোখে মুখে লাগছে। সেদিকেও মেয়েটার কোনো খেয়াল নেই, সে দেখতে ব্যস্ত বৃষ্টিস্নান্ত শহরের বাইরের পরিবেশ। অভনীদের বাসার সামনে এসে গাড়ি থামাল নীল। এবারও কোনো কথা না বলে নিজে গাড়ি থেকে নেমে অভনী নামার জন্য দরজা খুলে দিল সে। অভনী গাড়ি থেকে নেমে নীলকে বায় বলে সামনে এগুতে নিলেই, শাড়ির মধ্যে পা লেগে ধুম করে পড়ে যেতে নিলেই নীল এসে ধরে ফেলে। নীল চোখ মুখ শক্ত করে বলে, শাড়ি পরে চলতে না পারলে পরেন কেন, দেখে হাঁটতে পারেন না? অভনী শুধু ডেব ডেব করে নীলের দিকে তাকিয়ে আছে। নীল হনহনিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল। অভনীর দৃষ্টি এখনো নীলের দিকে। বৃষ্টিস্নান্ত কালো মেঘের আলোতে নেভি ব্লু শার্ট আর কালো জিন্স পরা, বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে যাওয়া এলোমেলো চুলগুলোতে কি আশ্চর্য সুন্দরী না লাগছে মানুষটাকে। অভনী ভাবনার জগতে থাকতেই নীল গাড়ি নিয়ে চলে গেল অভনীর দৃষ্টির বাইরে। অভনী যেই বাসার ভিতরে যাবার জন্য পা বাড়াল, অমনি কেউ একজন তার মুখে একটা রুমাল ধরল, আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে অভনী ঢলে পড়ল নিচে। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে অভনী। জ্ঞান ফিরেছে মাত্র তার। জ্ঞান ফেরার পর থেকেই চিল্লানো শুরু করেছে সে, কিন্তু আশেপাশে কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্ধকার খুব ভয় পায় অভনী, তার উপরে রুমটা অত্যন্ত বেশি অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি এই দিক দিয়ে কেউ এসে কিছু করে বসল, নয়তো অন্য দিক থেকে কেউ এসে কিছু করে বসল। অভনী ভয় কান্না করতে লাগল আর চিল্লাতে লাগল। হঠাৎ রুমের দরজা খোলার শব্দে অভনীর ভয় আরও বেড়ে গেল। অভনীর মুখ দিয়ে এখন আর কোনো কথাই বের হচ্ছে না ভয়ে। লোকটা অভনীর সামনে এসে নিচে বসে পড়ল। অভনী ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। তখনই ওর পায়ে কিছু আঁচড় লাগাতে জোরে চিল্লিয়ে উঠল সে, কিন্তু তার ব্যথার আর্তনাদ সামনে থাকা মানুষটার কানে পৌঁছাল না। লোকটা আবারও অভনীর পায়ে আঁচড় দিল। অন্ধকার রুমে মানুষটাকে দেখা যাচ্ছে না। অভনী ব্যথায় চোখ বন্ধ করে মুখ শক্ত করে রেখেছে। লোকটা উঠে পিছন ফিরে চলে গেল বাহিরে। অভনী পায়ের ব্যথায় এখনো চোখমুখ বন্ধ করে রেখেছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে তার। একটু পর আবারও একজন লোক এসে অভনীর হাতে পায়ের বাঁধন খুলে চোখ বেঁধে মুখ বেঁধে ফেলল। অভনী হাত পা ছোটাছুটি করতে লাগল, কিন্তু কিছুই করতে পারল না। লোকটা অভনীর হাত বেঁধে দিল আবারও। অভনীকে বসিয়ে পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিয়ে টেনে গাড়িতে তুলল। অভনী এখনো ছুটাছুটি করছে। কিছুক্ষণ পর গাড়ি থেকে অভনীকে নামিয়ে হাতের বাঁধন খুলে সাথে সাথেই গাড়ি নিয়ে চলে গেল লোকগুলো। অভনী চোখ খুলে তাকালেও লোকগুলোকে দেখতে পেল না, তবে গাড়ির নাম্বারটা দেখে রাখল সে। অভনী সামনে তাকিয়ে দেখল তাকে বাসার সামনেই রেখে গেছে। নিজের পায়ের দিকে একবার তাকালো সে, পায়ে ব্যান্ডেজ করা, কিন্তু পায়ের ব্যথা হচ্ছে খুব। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, এখন আর বৃষ্টি নেই। অভনীর গায়ের ভেজা শাড়িটা শুকিয়ে গেছে। অভনী চারদিকে একবার চোখ বুলিয়ে আস্তে আস্তে হাঁটা ধরল বাসার উদ্দেশ্যে। আচ্ছা পিকু, আজ আমার ঘুম আসছে না কেন?
আমার বারবার দুপুরের কথাগুলোই মনে হচ্ছে কেন? কেন আমি মিস অভনির কথা ভুলতে পারছি না? নীলের কথায় পিকু সব কথা রিপিট করতে পারল না, কিন্তু বারবার অনি অনি করতে লাগল। নীল এবার পিকুর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। পিকু তার কথায় অনর বারবার অনি অনিই করতে লাগল। তুইও কি আমার মতো তোর মালিক অনিকে মিস করছিস? তোর ও কি এখন অনিকে দেখতে ইচ্ছে করছে? আচ্ছা, তুই তো ওর পোষা পাখি, তাই ওকে মিস করছিস, কিন্তু আমি কেন? কে হয় ও আমার? কেন আমি মিস করছি ওকে? তবে কি তোর মতো আমিও ওকে ভালোবেসে ফেলেছি? নীলের মুখে ভালোবাসি শুনে পিকু আবারও বারবার ভালোবাসি ভালোবাসি বলতে লাগল। পিকুর কথা শুনে নীল হালকা মুচকি হাসতে লাগল। অনি ঠিকই বলেছে, পিকুর সাথে কথা বলে খুব ভালো লাগে। মন খারাপের সময়ও মন ভালো হয়ে যায়। পিকু, অনিকে দেখবি? এই দেখ, মোবাইলে তোলা ছবিগুলো দেখিয়ে। নীলের কথায় পিকুর কোনো ভ্রুক্ষেপ হল না। পিকু এখনো অনি অনি করতে লাগল। মিস করা শব্দটা খুব অদ্ভুত একটা ভারী শব্দ, যা একবার শুরু হলে তা আর শেষ হতে চায় না। একবার শুরু হতে পারলে তা ক্রমে ক্রমে যেন বাড়তেই থাকে। তবে মাঝে মাঝে এই মিস শব্দটাতেই অদ্ভুত এক ভালোলাগা খুঁজে পাওয়া যায়, অদ্ভুত এক প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আবার মিস নামক অদ্ভুত শব্দটাই অনেককে ক্ষণে ক্ষণে বড্ড পোড়ায়। তবে নীলের এখন ভালো লাগা কাজ করছে। প্রেয়সীকে মিস করার অদ্ভুত এক আনন্দ। অদ্ভুত শব্দটাও মাঝে মাঝে বড্ড অদ্ভুত লাগে। নীল পিকুকে হাতে নিয়ে বারান্দায় রাখা অভনির দেয়া গাছটার কাছে গেল। গাছে অনেকগুলো ফুলের কলি ফুটেছে, যা দেখে একরাশ অপেক্ষা এসে জমা হল নীলের কাছে। বাহিরের হালকা মৃদু বাতাস, ঝিরিঝিরি বৃষ্টিতে এক কাপ কফির সাথে একটা ডায়েরির পাতা হলে মন্দ হয় না। আজ যে প্রেয়সীর কথা বড্ড বেশি মনে পড়ছে, ক্ষতি কি ভালো লাগার মুহূর্তগুলো ডায়েরির পাতায় তুলে রাখলে? হয়তো বৃদ্ধ বয়সে ডায়েরির পাতাগুলো আবারও যৌবনের সেই মিষ্টি অনুভূতির জায়গায় পৌঁছে দিবে। যেই ভাবা সেই কাজ। নীল রান্নাঘরে গিয়ে নিজের হাতে এক কাপ কফি বানিয়ে নিল। কি দরকার এত রাতে কাউকে ডাকার? যারা কাজ করে তারা তো সারাদিন করেই, রাতের বেলাও কি ডেকে ডেকে কাজ করাতে হবে? তারা কাজ করে বলে কি মানুষ নয়? তাদেরও কি একটু আরামে থাকার ইচ্ছে হয় না? যারা চুরি করে বেড়ায় তারা তো ঠিকই পায়ের উপর পা তুলে শান্তিতে থাকতে পারে। তাহলে যারা কাজ করে খায় তারা কেন একটু শান্তি পাবে না? তাহলে কি দরকার এত কষ্ট করে কাজ করার, যেখানে নেই কোনো সম্মান, নেই কোনো শান্তি, সারাক্ষণ শুধু হুকুম আর হুকুম? এই জন্যই বুঝি দেশের চুরি ছিনতাইয়ের হার এত বেড়ে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতেই কফি নিয়ে উপরে গিয়ে অভনির দেয়া ডায়েরি, পিকুকে আর গিটারটা নিয়ে বারান্দায় রাখা রকিং চেয়ারটার উদ্দেশ্য ছুটল নীল। প্রথমে কফির কাপটা সামনে রেখে গিটারের টুংটাং শব্দের সাথে তাল মিলিয়ে চোখ বন্ধ করে একমনে অভনির কথা ভাবতে ভাবতে গান গাইতে লাগল নীল। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে। কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়? তাকে আটকে রাখার চেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি, শেষটা জানালায়। বোঝে না সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। গান গাইতে গাইতে নীলের অভনির সাথে দেখা হওয়া থেকে শুরু করে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চোখ বন্ধ করে দেখতে পাচ্ছিল সে। গান শেষ করে গিটারটা পাশে রেখে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল নীল। তারপর ডায়েরি নিয়ে আবারও বসে পড়ল রকিং চেয়ারটায়। আজ লিখবে সে তার প্রেয়সীর বর্ণনা, আজ লিখবে সে তার অনুভূতি, আজ লিখবে সে প্রকৃতি কত অদ্ভুত সুন্দর, আজ লিখবে সে তার ভালো লাগার মুহূর্ত।
বারান্দায় দাঁড়িয়ে একমনে আকাশে থালার মতো বৃহ আকারের চাঁদটার দিকে তাকিয়ে আছে অবনী। চাঁদটাকে নিয়ে মেঘগুলো যেন এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে। কখনো মেঘের আড়ালে দিকে ফেলা তো কখনো আবার দূরে চলে যাওয়া, এটা যেন বাচ্চাদের লুকোচুরি খেলার মতো হয়ে যাচ্ছে। বাহিরে থেকে হালকা বাতাসে চুলগুলো বারবার সামনে চলে আসছে, কিন্তু তাতেও অবনীর আজ ভাবান্তর নেই। চুলের এই লুকোচুরি খেলাটাও যেন অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে তার। চুলগুলো এমন অবাধ্য হোক সেটাই যেন চাচ্ছে সে। কি হয়েছে আজ ওর সাথে কিছুই বুঝতে পারছে না অবনী। কেউ তুলে নিয়ে গিয়ে পা কেন কেটে দিবে? একটা মেয়েকে একা পেয়ে শুধু পা কেটে ছেড়ে দেবার মতো ভদ্রলোক রয়েছে? নাকি সেটাকে ভদ্রশয়তান বলা যেতে পারে? কে সে? সাফিন নয় তো? কাল তো উনিই ফোন দিচ্ছিল আমাকে। আমি ভুল ভাবছি না তো? সাফিন এতটা খারাপ ব্যবহার কিভাবে করতে পারবে? ইদানিং সকালটা ভালো গেলেও পরের সময়গুলো ভালো কাটছে না অভনীর। সকাল থেকে দুপুরের পরের কথাগুলো খুব মনে পড়ছে তার। খুব কি ক্ষতি হতো সময়টা সেখানে থমকে গেলে? প্রিয় মানুষটা কাছে থাকার সময়ে সময়গুলোকে যদি আটকে রাখা যেত কতই না ভালো হতো তাহলে। কিন্তু সময় কি শুনবে আমার কথা? সে তো চলবে তার নিজস্ব আপন গতিতে। আচ্ছা, সময়কে যদি 1 ডজন চকলেট আর আইসক্রিম গিফট করি তাহলে কি শুনবে? চকলেট আর আইসক্রিম তো সব মেয়েদেরই পছন্দ, কিন্তু সময় কি মেয়ে? সময় যদি মেয়ে না হয় তাহলে? কথাগুলো ভাবতে ভাবতেই ফিক করে হেসে উঠল অভনী। কাঁধে মায়ের হাতের স্পর্শে ফিরে তাকালো না অভনী, কারণ মায়ের হাতের স্পর্শ যে বড্ড চেনা তার। মায়ের আদর মাখা স্পর্শ কি আর না চেনা যায়? অভনী আকাশের দিকে তাকিয়ে থেকেই বলতে লাগল, মা, সময় খুব অদ্ভুত তাই না? কখনো ভালো তো কখনো খারাপ, কখনো ভালোবাসা তো কখনো ঘৃণা। দেখো এই আকাশটাকেই, কখনো সূর্যের প্রকট উত্তপ্ত, কখনো মেঘলা আকাশ, কখনো থালার মতো একটা বড় চাঁদ, তো কখনো চাঁদ ছাড়া শূন্য অন্ধকারে ছায়া। মানুষের জীবনটাও তো এমন, কখনো আলোয় আলোয় ভরা, আবার কখনো অন্ধকারে আবৃত। তাহলে মানুষ অহংকার করে কেন? তারা কি জানে না আল্লাহ চাইলে এক মুহূর্ত সময়ে সব চেঞ্জ করে দিতে পারে? মা সময় কেন ঘুষ খায় না? এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই তো ঘুষ খায়। অনেকে চাকরি না পেয়ে সুইসাইড করে, তবুও ঘুষ নামক শব্দটার জন্য তাদের স্বপ্নগুলো সারা জীবন দোল খেয়েই যেতে হয়। তাহলে সময় কেন ঘুষ খায় না? তাহলে তো আমি চকলেট আইসক্রিম দিয়ে থামিয়ে রাখতাম সুন্দর এক মুহূর্তে। মেয়ের কথায় হেসে উঠল সাহেরা বেগম। সময়কে ঘুষ দিবে, তাও কিনা চকলেট আর আইসক্রিম? তবে মায়ের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে অভনীর। অনেক দিন যাবৎ মায়ের খিলখিল করে হাসির শব্দ শুনে না সে, তবে মুচকি হাসিই কম কিসে? মায়ের মুখে হাসির একটু কারণ হবার অনুভূতি তো পৃথিবীর সব অনুভূতিকে হার মানায়। সাহেরা বেগম মুচকি হেসে বলতে লাগলেন, সময়কে ঘুষ দিয়ে চালানো যায় না রে মা, সে চলে তার আপন গতিতে। আজ যা হয়েছে ভুলে যা, তার জন্য মন খারাপ করিস না। আল্লাহ যা করে ভালোর জন্যেই করে, ভাগ্যিস তোর তেমন কোনো ক্ষতি করেনি। বারবার তোর সাথেই সবসময় এমন কেন হয় বলতো? অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়বি চল, এই পা নিয়ে দাঁড়িয়ে থাকলে ব্যথা করবে। তাছাড়া তোর জ্বর আসবে, সারাদিন ভেজা ছিলি, চল রুমে চল। এখন ঘুম আসছে না মা, তুমি যাও শুয়ে পড়ো, আমি আসছি একটু পর। মেয়ের কপালে চুমু একে দিয়ে রুমে চলে গেলেন সাহেরা বেগম। মা মেয়ে ফ্রেন্ড হলে সব সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। কঠিন পরিস্থিতিগুলোতেও মায়ের সাপোর্টে এগিয়ে যাওয়া যায়। তাই তো মায়েদের উচিত ছোট থেকেই সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। অভনী বাসায় এসেই মাকে সব কথা বলেছে।
সাহেরা বেগম নিজে একটু ভয় পেলেও মেয়ের কথা ভেবে ভয়টাকে সামলে নিলেন উনি নিজে ভয় পেলে মেয়ে হয়তো আরও বেশি ভয় পাবে। কিন্তু সব অবস্থাতেই সাহস দরকার হয়, নিজের মনোবলটাই যে খুব কাজে লাগে সবসময়। সময়ের সাথে সাথে সবকিছুই সহজ হয়ে যায়, সময়ই ভুলিয়ে দেয় কঠিন সময়গুলোকে। মা চলে যাবার পর আবারও একমনে আকাশের দিকে তাকিয়ে মেঘ চাঁদের লুকোচুরি খেলা দেখতে ব্যস্ত অভনি। আজ ঘুম নেই দুজন মানুষের চোখে, একজন ব্যস্ত ডায়েরির পাতায় নিজের ভালোবাসা তুলে ধরায় তো আরেকজন চাঁদের নেশায়। নিজের কেবিনে বসে আছে অভনি। মাস না হওয়ার শর্তেও বড় স্যারকে বলে বেতন নিতে হবে তার। সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাছাড়া এমন পানিয়ে একটু হাঁটাও যায় না। চাকরিটা নেয়ার পর বিভিন্ন কারণে অনেক দিন অফিস কামাই দিয়েছে সে, তাই মায়ের বারণ শর্তেও হালকা জ্বর আর কাটা পানিয়েই অফিসে ছুটে আসতে হয়েছে তার। মেডিকেলের স্বপ্ন থাকলেও পড়াশোনা তেমন হচ্ছে না এখন, তাহলে কি বাবার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে? এমন একটা সময় চাকরি ছেড়ে কোচিং করার কোনো উপায়ও নেই। অভনি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল, তখনই হুড়মুড়িয়ে অভনির কেবিনে আসলো রুমি। হেই কিউট বালিকা, হাউ আর ইউ? তোমাকে তো তেমন একটা দেখাই যায় না, রুমি। এই আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? ভালো। ছোট স্যারের ফাইলগুলো রেডি করেছ স্যার কিন্তু চলে এসেছে, এই প্রজেক্টটা কিন্তু ছোট স্যারকেই ফাইনাল করতে হবে আর তার অ্যাসিস্ট্যান্ট যখন তুমি, তাই তোমাকেই সব ঠিক রাখতে হবে, না হলে নীল স্যার যা রাগী তুমি তো জানো না। রেডি আছে, সমস্যা নেই আপু, আমি আগেই সব ঠিক করে রেখেছিলাম। অভনির কথা শেষ হবার আগেই কেবিনে আসলো জিসান। জিসান ওদের কলিগ। নিতান্তই ভদ্র স্বভাবের ছেলে সে, তবে রুমির সাথে সারাক্ষণ ঝগড়া আর দুষ্টুমিতে মেতে থাকতেই ইচ্ছে করে তার। রুমি অফিসে থাকলে বেশিরভাগ সময়ই তার সাথে সাথে থাকে সে, তবে রুমি এতে একবস্তা রাগ প্রকাশ করলেও জিসানের কোনো ভাবান্তর খুঁজে পাওয়া যায় না। তবে জিসানের সাথে ঝগড়া লাগতে রুমিরও খুব ভালো লাগে, যা বাস্তবে প্রকাশ করে না সে। গুড মর্নিং অল, কি অবস্থা সবার? বিটিডব্লিউ অভনি, তুমি এই শাকচুন্নিটার সাথে কিসের কথা বলো তো? দেখো সবসময় কেমন আমার সাথে ফুলে থাকে, একদম শেওড়া গাছের পেতনির মতো দেখা যায়, আর এ তো একটা কথাও সোজা করে বলতে পারে না, সবসময় ঢাকা বললে ময়মনসিংহ বুঝে, হি। জিসান, ওই আপনি সব সময় এমন আমার সাথে লেগে থাকেন কেন বলেন তো? কোথাও একটু শান্তি দেন না কেন? আপনি তো বটগাছের ঝুলে থাকা বড় শয়তান, যে আপনার বউ হবে তার কপাল খুব খারাপ, সারা জীবন এই শয়তানটাকে নিয়ে সংসার করা আর কচু গাছে সারা জীবন ঝুলে থাকা এক কথা। রুমি রেগে হনহন করে বেরিয়ে গেল কেবিন থেকে আর জিসান হাসতে লাগল। অভনি রুমিকে ডেকে উঠে একটু জোরে হাঁটতে নিলেই পায়ের ব্যথায় আহ বলে বসে পড়ে নিচে। জিসানও সাথে সাথে হাঁটু ঘেরে নিচে বসে পড়ল। কি ব্যাপার, কি হয়েছে অভনি? তোমার পায়ে ব্যান্ডেজ কেন? আর এমন পা নিয়ে অফিসেই বা কেন এসেছ, দেখে হাঁটবে তো? জিসান, না আমি ঠিক আছি। অভনি নিচে থেকে একা একা উঠতে নিলে আবারও ব্যথা পেল, তাই জিসান উঠে ওর হাত ধরে উঠিয়ে দিল। কিভাবে কেটেছে এটা? দাঁড়াও, আমি এখনই বড় স্যারকে বলে ছুটি নিয়ে দিচ্ছি তোমায়। জিসান বলতে যেতে নিলেই অভনি জিসানের হাত ধরে ফেলে বলে, না না আমি ঠিক আছি। হালকা একটু কেটেছে, প্রবলেম হবে না, আপনার স্যারকে বলতে হবে না ভাইয়া। প্লিজ স্যারকে বলবেন না। আর ইউ সিউর? অফিস করতে পারবে তুমি? এই কাটা পানিয়ে হাঁটবে কিভাবে? একটু পরেই তো স্যার ডাকবে, এখানে যেতে হবে ওখানে যেতে হবে। জিসান, আমি পারবো, সমস্যা নেই ভাইয়া, মুচকি হেসে। ওকে তাহলে আমি এখন যাই, শাকচুন্নিটাকে আরেকটু জ্বালিয়ে কাজ করতে হবে।
এমনিতেই ফুলে ডাম্বুস হয়ে আছে মহারানী। ওকে ভাইয়া। জিসান চলে গেলে অভনি চেয়ারে বসে আবারও কাজ করতে লাগল। নীল রাগে চোখ মুখ শক্ত করে রেখেছে, চোখ দিয়ে যেন আগুন জ্বরছে তার। রাগে ফুসফুস করতে করতে দেয়ালে একটা জোরে ঘুষি মারল সে নিজের হাতকে, কিন্তু তবুও তার রাগ কমছে না, তাই সামনে থাকা টেবিলটায় জোরে এক লাথি মারল, যার কারণে চারপাশ ফাইল দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ভরে গেল। কেন জিসান তোমার হাত ধরবে? কেন তুমি জিসানের হাত ধরবে? জিসান কেনই বা তোমার কেবিনে যাবে? আমাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কোনো কাজ তো আমি রাখিনি তোমার, তাহলে কেন এত কথা বলতে হবে তোমাদের? হুয়াই? তাহলে কি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? তুমি কি তাহলে আজ অন্য কারো? চিল্লিয়ে কথাগুলো বলল নীল, কিন্তু রুম সাউন্ডপ্রুফ হওয়ায় বাহিরের কেউ শুনতে পেল না তার কথা। নীল অভনীকে কল দিয়ে নিজের কেবিনে আসতে বলে চেয়ারে বসে পড়ল। অভনী কাটা পানিয়ে ধীর পায়ে হেঁটে আসতে লাগল নীলের কেবিনে। মাথাটা খুব ঘুরাচ্ছে তার, মনে হচ্ছে জ্বর চলেই এসেছে, তাই হয়তো এত খারাপ লাগছে। পারমিশন নিয়ে কেবিনের ভিতর ঢুকে এমন অবস্থা দেখে কিছুটা অবাক হল অভনী। লোকটা তো খুব গুছালো, তাহলে এখন রুমের এমন অবস্থা করল কেন? কোনো কারণে কি খুব রেগে আছে? অভনী মিন মিন করে বলল। হিরো সাহেব আমায় ডেকেছিলেন? শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমার স্যার হই, সো যেখানে সেখানে হিরো সাহেব করবে না। অভনী নীলের চোখ মুখের দিকে তাকিয়ে আতকে উঠল। রাগে চোখ মুখ লাল হয়ে আছে মানুষটার। অভনী তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নিল লোকটার দিক থেকে। এখন আর তাকানোর সাহস পাচ্ছে না। ভয় লাগছে তার খুব, তবুও মিনমিন করে বলল, সরি স্যার, আর এমন হবে না। নীল অভনীকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আচমকা এমন করার অভনী পায়ে খুব ব্যথা পেল আর মাথাটাও প্রচণ্ড বেগে ঘুরতে লাগল তার, কিন্তু তবুও লোকটাকে কিছু বলার মতো সাহস এখন তার কাছে লাগছে না। নিবু নিবু চোখে নিচের দিকে তাকিয়ে আছে সে। তোর লজ্জা করে না অন্য একটা ছেলের হাত ধরতে? অফিসে আসিস কি ছেলেদের সাথে এমন করার জন্যেই? জিসান তোর হাত ধরার সাহস পায় কোত্থেকে? বল আমায়, কিভাবে তুই ওর হাত ধরিস? হাউ ডেয়ার ইউ? আমার অফিসে এইসব করতে আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মুখ চিপে ধরে রাখায় কিছুই বলতে পারছে না অভনী। ভয়, পা ব্যথায়, মাথা ঘুরানো, নিজের অপমান সব মিলিয়ে চোখ থেকে শুধু টপ টপ করে পানি পড়ছে তার। অভনীর চোখের পানি দেখে ওকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়াল নীল। নীল সরি বলল, কিন্তু অভনীর কান পর্যন্ত সেই সরি পৌঁছাল না। ছাড়ার সাথে সাথেই অবনী আর সহ্য করতে না পেরে গলে পড়ল নিচে, কিন্তু নিচে পড়ার আগেই নীল ধরে ফেলল অবনীকে। নীলের এতক্ষণে হুঁশ ফিরল, রাগে তার কোনো দিকে খেয়াল ছিল না। কি করবে, প্রিয় মানুষটাকে অন্য কারো কাছে দেখলে কি সহ্য করা যায়? হারানোর ভয় থাকে যে। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, অভনী সেন্সলেস হয়ে গেছে। নীল ওকে কোলে করে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। অফিসে সবার সামনে দিয়ে কোলে করে নেয় সবার মুখেই নানারকম কথা ছড়তে লাগল। মেয়েটা যে সেন্সলেস হয়ে পড়ে আছে সেদিকে কারো খেয়াল নেই, অথচ অফিসের স্যার কোলে নেয়াতে বড্ড জ্বলে যাচ্ছে সবার। এতক্ষণে নিহাল আহমেদ অভনীর অসুস্থতার কথা শুনে নিয়েছেন। তিনি সবাইকে কাজে পাঠিয়ে ছেলের কাছে ফোন দিয়ে হাসপাতালের নাম জেনে ছুটতে লাগলেন হাসপাতালের উদ্দেশ্যে। বিপদ যেন মেয়েটার পিছু ছাড়ছেই না, এত বিপদ যাচ্ছে তার উপর বারবার অসুস্থ হয়ে পড়ছে সে। 18-19 বছরের মেয়ে হয়ে আর কতই বা সহ্য করা যায়? হসপিটালের 208 নম্বর বেডে এখনও জ্ঞান হারিয়ে শুয়ে আছে অভনী। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে নীল, নিহাল আহমেদ আর সাহেরা বেগম।
হাতে সেলাইন লাগানো হয়েছে অভনির, পায়ের ব্যান্ডেজ খুলে আবারও ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। পায়ের ক্ষতটা বেশ গভীর, যা দেখে নীল আঁতকে উঠল। ক্ষতটা দেখেই বোঝা যাচ্ছে এটা ইচ্ছে করে কাটা, তাই নীলের মধ্যে কত শত প্রশ্ন এসে ভিড় করছে। সাহেরা বেগম মেয়ের এখনো জ্ঞান ফিরছে না দেখে একনাগাড়ে কান্না করেই যাচ্ছে। তবে ডক্টর বলেছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে অভনির, তবুও কারো অস্থিরতাই কমছে না। একজনের থেকে আরেকজনের চিন্তার পরিমাণ যেন সময়ের সাথে সাথে বাড়তেই আছে। বেশ কিছুক্ষণ পর অভনির জ্ঞান ফিরেছে, চোখের পাতা হালকা নড়াচড়া করতে দেখেই নীল দৌড়ে ডক্টরকে ডেকে আনল। ডক্টর অভনিকে চেক আপ করে বলল, পায়ের ব্যথায় জ্বর এসেছে, তাই আপাতত কিছুদিন হাঁটাচলা কম করাবেন। সন্ধ্যাবেলা চাইলে বাসায় নিয়ে যেতে পারেন, তবে ওনার শরীর খুব দুর্বল, তাই আজকে রাতটা হসপিটাল থেকে গেলেই ভালো হয়। অভনির কথা ভেবেই অভনিকে আজ রাতে হসপিটালে রাখার সিদ্ধান্ত নিলেন নিহাল আহমেদ। জ্ঞান ফেরার পর থেকেই বাসায় যাবার কথা বলছে অভনি, তবে নিহাল আহমেদ ধমক দেবার পর থেকেই চুপ হয়ে গেল সে। রাতে নীল আর সাহেরা বেগম থাকবেন বলেই ঠিক হলো অভনির সাথে। নিহাল আহমেদ থাকতে চাইলেও নীল ওনাকে থাকতে না বলে নিজে থাকবে বলেছে। জ্ঞান ফেরার পর থেকে একবারও নীলের দিকে তাকায়নি পর্যন্ত অভনি। নীল বেশ কয়েকবার কথা বলতে চাইলেও এড়িয়ে গেছে সে। এতে নীলের ভেতরটা ধুমড়েমুচড়ে যাচ্ছে। নিজের প্রতি নিজের অপরাধ বোধটাই প্রতিনিয়ত এখন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। তবুও একটা প্রশ্ন মাথায় ঘোরপাক খাচ্ছেই, পা কাটল কিভাবে? কালকে দুপুরের পর পর্যন্ত তো ভালোই ছিল তাহলে? প্রশ্নের বারবার উকিঝুঁকি দেবার ঝাল থেকে নিজেকে আটকাতে না পেরে গম্ভীর সুরে অভনিকে বলল সে, পা কাটল কিভাবে? কালকে দুপুরের পর পর্যন্ত তো ভালোই ছিল। নীলের কথায় অভনির কোনো ভাবান্তর হলো বলে মনে হল না। সে একমনে নিজের শাড়ির আঁচলটা নিয়ে খেলা করতে লাগল। তার সামনে কেউ দাঁড়িয়ে থেকে প্রশ্নের উত্তরের জন্য একনজরে তাকিয়ে আছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তবে নীলের কথায় অভনি কিছুটা ভয় পেল বলেই মনে হল নীলের। নীল বুঝতে পারল অভনি এখন কিছুই বলবে না, কিন্তু অভনির এমন ব্যবহারে কষ্টের সাথে সাথে বেশ রাগ লাগছে নীলের। কিন্তু অভনির সামনে আর রাগ দেখাবে না বিধায় রুম থেকে বেরিয়ে সে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসল। বাসায় এসে বড় করে শাওয়ার নিয়ে নিল সে, কিন্তু তবুও রাগ কমছে না, তাই দেয়ালে নিজের হাত দিয়েই বারবার ঘুষি দিতে লাগল। হাত দিয়ে ঝোড়ো ঝোড়ো করে রক্ত পড়তে লাগল, তবুও নীলের নিজের প্রতি রাগ কমছে না। বারবার মনে হচ্ছে কিভাবে এতগুলো কথা বলতে পারল সে অভনিকে? কিভাবে এত কষ্ট দিতে পারল? কেন করল সে এমন? এর ওর জানা নেই নীলের। মানুষের জীবনটা আসলে কেন দ্বারা পরিপূর্ণ এক রংমহল, যেখানে কেনের ঘটটা পূর্ণ হলেও ওরের ঘটটা একেবারেই শূন্য। নীল নিজের মোবাইলটা বের করে অফিসে কল করে বলল, আজকে সারাদিনের সিসি ফুটেজ চাই আমার, আর সেটা এখনই। এটা বলেই নীল কল কেটে দিল। একটু পর ওর ল্যাপটপে সিসি ফুটেজ পাঠানো হলো। নীল তখনকার ফুটেজগুলো দেখে নিজের প্রতি আরো বেশি রাগ হতে লাগলো। যখন জিসান অবনীর হাত ধরে নিচে থেকে তুলে ঠিক তখনই অবনীর কেবিনের সামনে দিয়ে নিজের কেবিনে যাচ্ছিল নীল। ওদের কথা শুনতে না পেলেও অবনীর জিসানের হাত ধরাটাও দেখেছে সে, তাই রেগে সেখান থেকে নিজের কেবিনে চলে গিয়েছিল নীল। নিজের প্রতি এত রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও দেয়ালে ঘুষি দিতে যায় সে। হঠাৎ দরজার বাহিরে থেকে মাম্মির ডাকে একটু দূরে সরে হাত পিছনে নিয়ে নিল নীল। নীলিমা আহমেদ চৌধুরী বললেন, কিরে অভনির শরীর ভালো না, তুই আমাকে জানাসনি কেন? আমি নিজের হাতে রান্না করে নিয়েছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমিও যাব তোর সাথে খাবার নিয়ে। ওকে মামুনি, তুমি যাও, আমি আসছি।
নীলিমা আহমেদ চৌধুরী চলে গেলে নীল হাতে ব্যান্ডেজ করে নিয়ে তৈরি হয়ে নিল। নীল জানে তার মামুনি পাপ্পা খুব ভালো, কিন্তু অভনির প্রতি এত কেয়ার কেন সেটা বুঝতে পারছে না সে। খাবার নিয়ে গাড়িতে বসলে নীল যখন গাড়ি ড্রাইভ করতে যাবে তখন নীলের হাতে ব্যান্ডেজ দেখে চমকে উঠলেন নীলিমা আহমেদ চৌধুরী। উনি উত্তেজিত হয়ে বলে উঠলেন, কিরে, তোর হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? না মামুনি, তেমন কিছু না। তখন অভনীকে তাড়াহুড়ো করে হসপিটালে যেতে গিয়ে একটু হাতে ব্যথা পেয়েছি। ওর ডাক্তার দেখিয়েছিস? হুম। মামুনিকে সত্যিটা বলতে পারবে না সে, তাই এই প্রথম মিথ্যা কথা বলতে হলো তাকে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ড্রাইভ করতে লাগল। ওরা হসপিটালে গিয়ে দেখল অভনীকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সাহেরা বেগম পাশেই বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। নীলিমা আহমেদ চৌধুরী সাহেরা বেগমের সাথে কৌশল বিনিময় করে অভনীর কাছে বসল। ঘুমন্ত অভনীর চেহারাটা খুব মায়াবী লাগছে। নীল এক দৃষ্টিতে কিছুক্ষণ অভনীর দিকে তাকিয়ে থাকল। নীলের মনে হচ্ছে এই মায়াবী ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে সে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারবে নির্দ্বিধায়। নীল কিছুক্ষণ পর সাহেরা বেগমকে জিজ্ঞাসা করলেন অভনীর পায়ের কাটার ব্যাপারে। সাহেরা বেগম কিছুক্ষণ অভনীর দিকে তাকিয়ে থেকে নীলকে সব কথা খুলে বললেন, তবে সেদিন সাফিনের বিষয়ে উনি নিজেও কিছু জানেন না, তাই বলতে পারলেন না। অভনীর কাছ থেকে জানা গাড়ির নাম্বারটা বললেন উনি। মুহূর্তেই নীল যেন অগ্নিমূর্তি ধারণ করেছে। তার চোখমুখ লাল টকটক হয়ে আছে, যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আর কোনো কথা না বলেই বেরিয়ে গেল কেবিন থেকে। কেবিন থেকে বেরিয়ে কাউকে ফোন করল। কালকে সকালের মধ্যে যদি কোনো খবর না পাই তাহলে একটা কেউ আমি জীবিত রাখব না, মাইন্ড ইট। ফোন কেটে আবারও কেবিনে চলে আসলো সে। রাত 9:30। অভনীর জ্বর এখন আর নেই। সাহেরা বেগম সাবিনা খানকে ফোন দিয়ে বলে দিল আজকে রাতটুকু আরিহাদের খেয়াল রাখতে। এখন কার দিনে মেয়ে মানুষ ছোট হলেও একা ঘরে রাখাও যে খুব বেশি টেনশনের। তবে সাবিনা খানকে খুব ভালো বলেই মনে হলো সাহেরা বেগমের, তাই একটু নিশ্চিন্তে আছেন উনি। অভনীকে খাইয়ে দিয়ে সাহেরা বেগম খেয়ে নিলেন, কিন্তু নীল খেল না। কতবার করে বলার পরও সে কিছুই খেল না। মানুষটার ভিতর দিয়ে কি চলছে তা শুধু আল্লাহ আর সেই জানে। নীলের হাতে ব্যান্ডেজ দেখে অভনীর বুকে চিনচিন ব্যথা হচ্ছে। মনে মনে ভাবতে লাগল, কি হয়েছে মানুষটার হাতে? বেশি ব্যথা পায়নি তো আবার? জিজ্ঞাসা করব, কিন্তু এখন সবার সামনে কিভাবেই বা জিজ্ঞাসা করব? মানুষটার উপর যতই রাগ থাকুক না কেন তবু এত খারাপ লাগছে কেন মানুষটার জন্য? এই রকম নানা রকম প্রশ্নের বেড়াজালে আটকা পড়ে আছে অভনী। নীলিমা আহমেদ চৌধুরীকে নিহাল আহমেদ নিতে আসবে আর অভনীকে দেখে যাবে একটু পর। নীলিমা আহমেদ চৌধুরী বললেন, আপা, আপনারা তো ওই বাসায় ভাড়াই থাকেন, মেয়েদেরকে নিয়ে একা একা। তাছাড়া অভনী তো আমারও মেয়ে, আপনার একার নয়, তাই আপনাদের জন্য আমারও খুব টেনশন হয়। আমি চাই না আপনারা আর ওই বাসায় থাকেন। আপনারা আমাদের সাথেই থাকবেন, আর সেটা 2 দিনের মধ্যে থেকেই। আমরাও আমাদের একটা মেয়েকে সবসময়ের জন্য কাছে পাব। নীলিমা আহমেদ চৌধুরীর কথা শুনে অভনী আর ওর মা যেন আকাশ থেকে পড়ল। সাহেরা বেগম বললেন, এটা কি বলছেন আপনি আপা? এটা কিভাবে হয়? কোথায় আপনারা আর কোথায় আমরা? তাছাড়া আপনারা অভনীকে মেয়ে মনে করলে সবসময়ের জন্য তো আর আপনাদের বাসায় পড়ে থাকা যায় না। আপনারা খুব ভালো, কিন্তু সরি আপা, এটা হয় না। কেন হয় না? অবশ্যই হয়। আপনারা চাইলেই হয়। আচ্ছা অভনী, তুমিই বলো, তুমি কি আমাদের বাবা মা মনে করো?
যদি করো তাহলে আশা করি আমার কথা তুমি ফেলতে পারবে না। নীলিমা: ছোট মা, আমি তোমাদের বাবা মাই ভাবি, কিন্তু এটা কিভাবে সম্ভব বলো? আমরা তোমাদের ঘাড়ের বোঝা হয়ে থাকতে চাই না। অভনি: আমি কোনো কথা শুনতে চাই না। আমাদের সাথে থাকবে মানে আমাদের সাথেই থাকবে। আর কিসের বোঝা বোঝা করছো বলো তো? একদম এসব বলবে না। মেয়ে কখনো বোঝা হয় না বাবা মার কাছে। মুখ ফুলিয়ে: আচ্ছা ঠিক আছে, তবে আমার কিছু শর্ত আছে। আমরা বাসা ভাড়া হিসেবে থাকব, আমাদের সব কিছুই আলাদা থাকবে, শুধু একসাথে থাকাটা বাদে। তবে মাঝে মাঝে সব একসাথেও হবে তাহলে। নীলের দিকে আর চোখে তাকিয়ে অভনি: ওকে, তাই হবে। আমাদের কাছে থাকলেই হবে। নীলিমা মুচকি হেসে। নীল এতক্ষণ যাবৎ শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওদের কথাই শুনেছে, তবে ওদের লাস্ট কথাটা শুনে খুশিতে এখন মামুনিকে ধরে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে তার। এতক্ষণ যাবৎ রাগ মন খারাপে জড়ো হয়ে থাকলেও এক্ষম থেকে দিনের বেশিরভাগ সময় অভনিকে দেখতে পারবে বলে নাচতে ইচ্ছে করছে তার। কিন্তু এখন এই মুহূর্তে এই খুশিটা প্রকাশ করা যাবে না, তাহলে বিনা টিকেটে নিজের ইজ্জতের ফালুদা বানাতে হবে। নিজের খুশিটাকে আটকে রেখে খুব কষ্টে চেহারায় গম্ভীর ভাবটা ফুটিয়ে তুলতে চেষ্টায় ব্যস্ত নীল। বেশ কিছুক্ষণ পর নিহাল আহম্মেদ এসে অভনির সাথে একটু কথা বলে নীলেমা আহম্মেদ চৌধুরীকে নিয়ে গেল। অভনিকে ওষুধ খাইয়ে অভনির পাশের সিটপ শুয়ে পড়লেন সাহেরা বেগম। আর নীল পাশের আরেকটা কেবিন ভাড়া নিয়ে ওইটাতে চলে গেল। আমি কিভাবে পারলাম এমনটা করতে? আজ শুধু মায় আমার জন্য ও হসপিটালে। কিন্তু ও তো ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। ভালো করেছি, শাস্তি দিয়েছি। আমার কথা শুনেনি কেন? আমি যা চাই তাই পাই, আর না পেলে সেটা ছিনিয়ে নিয়ে নেই। তোমাকে তো আমার হতেই হবে। ফার্স্ট লাভ তুমি আমার, তুমি তো আমার হবেই হবে। আর যদি না হতে চাও তাহলে কিভাবে হওয়াতে হয় তাও আমার খুব ভালোভাবেই জানা আছে। আমি তোমার ভিলেন লাভার, বুঝেছ তুমি? আজ আবারও আরেকটা ভুল করেছ তুমি। ওই ছেলেটা তোমাকে কোলে নেয়ার সাহস পায় কিভাবে? এর জন্য তো শাস্তি পেতেই হবে, অবশ্যই পেতে হবে। চিল্লিয়ে পরদিন সকালে নীল অভনির রিলিজ করিয়ে বাসায় পৌঁছে দিল তাকে। বিকালে সবকিছু রেডি রাখতে বলল, কারণ আজকে বিকালেই নীলদের বাসায় চলে যাবে ওরা। নীল বাসায় যেতে যেতে একটা ফোন আসলো ওর মোবাইলে। নীল ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, স্যার, আপনি যেই গাড়ির নাম্বারটা বললেন তার ঠিকানা পাওয়া গেছে। আর আপনার কথা মতো ওকে আমরা আমাদের পুরান বাড়িটাতেই নিয়ে এসেছি। আপনি কি এখন আসতে পারবেন স্যার? গুড। ইয়াহ, আমি এখনই আসছি। কেউ একটা টোকাও দিবে না আমি আসা পর্যন্ত। ওর ব্যবস্থা আমি নিজের হাতে করতে চাই। চলবে।